ভালোবাসার এরকম আরো অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। কি করছো? অনেকক্ষণ পর শিমুল হাসি মিষ্টি করে বলল, আমার বাবুর মায়ের হাঁটতে কষ্ট হয়, তাই কোলে করে কষ্ট কমানোর চেষ্টা করছি। মানে? শিমুল ব্রিজের কিনারে যেতে যেতে বলল, তুমি এতদিন আমার সাথে থেকে এই চিনলে আমায়? পুষ্প শিমুলের কথা মানে ধরতে পারে না। শিমুল তাকে কোলে থেকে নামিয়ে দাঁড় করায়, তারপর ব্রিজের উপর হাত রেখে জোরে কয়েকবার শ্বাস নেয়। পুষ্প অবাক চোখে শিমুলকে দেখছে, তখনই শিমুল দু হাত মুখের কাছে নিয়ে চিৎকার করে বলল, শুনছো পৃথিবী, আমি বাবা হচ্ছি। শুনছো তোমরা, আমাদের পাখি আসছে, আমি বাবা হচ্ছি। শিমুলের মুখের উচ্ছ্বাস দেখে পুষ্প হতবিহ্বল হয়ে মুখে হাত চেপে ধরে। আশেপাশের পথচারী অবাক হয়ে তাদের দিকে তাকায়। শিমুলের কথাগুলো নদীর পানির স্রোতের সাথে প্রতিধ্বনি হয়ে আবারও ফিরে ফিরে আসে। সে পুষ্পর দিকে তাকিয়ে মুখে বিজয়ী হাসে। পুষ্প যেন পাথর হয়ে গেছে। শিমুল হাসতে হাসতে এগিয়ে পুষ্পর কোমরে তুই হাত রেখে বলল, ভয় পেয়েছিলে? পুষ্প শিমুলের বুকে এলো পাথারে কিল খুশি মেরে বলল, এমনটা করলে কেন? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। আমি তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। তাই বলে এসব বলে? একটা মেয়ের কাছে এই কথাগুলো কি তুমি বুঝো? তুমি যে আমার কথাগুলো এত সিরিয়াসভাবে নিবে ভাবিনি। তারপর চুপ থেকে বলল, তুমি আমাকে এখনো চিনতে পারোনি, নাকি নিজেই নিজেকে প্রকাশ করতে পারিনি বুঝলাম না। পুষ্প মন খারাপ করে বলল, ইস, কি সব বলছিলে? মাথায় শুধু খারাপ চিন্তাই আসছিল, ভালোগুলো ভাবার অবকাশ পাইনি। শিমুল পুষ্পর অবস্থাটা বুঝতে পারে। পুষ্পকে ব্রিজের উপরে বসে পুষ্পর পেটে জড়িয়ে ধরে। চিকচিক চোখে জামায় ঢাকা পেটের দিকে তাকিয়ে বলল, আমার প্রথম বাচ্চা আমি নষ্ট করে ফেলবো কেন? আমার জান কুরবান করে হলেও তাকে দুনিয়ায় আনার চেষ্টা করব। পুষ্প কাঁদে। শিমুল পুষ্পর কান্নারত মুখের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমাদের ভালোবাসার ফল দুনিয়ায় পাঠাচ্ছে পুষ্প, একটা কুট্টুস পাখি। পুষ্প মাথা নাড়ে, শক্ত করে শিমুলকে জড়িয়ে ধরে, ফিসফিস করে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, এটা স্বাভাবিক ছিল। তারপরেও অনেক উল্টাপাল্টা চিন্তা করে ফেলেছি। শিমুল পুষ্পর কথা পাত্তা না দিয়ে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ জানাই বলো তো? কেন? দুনিয়ার সবচেয়ে খুশির সংবাদটা আমাকে শোনানোর জন্য। তুমি জানো, খবরটা শুনে আমার হাত পা শিরশির করেছে। আমিও তো খুশি হয়েছি, সেই হিসেবে তুমিও তো ধন্যবাদ পাও না। শিমুল মাথা হালকা নিচু করে পুষ্পর পেটে চুমু খায়। বাবুটা এখানেই তো, তাই না? রাস্তায় দাঁড়িয়ে শিমুলের পাগলামি দেখে পুষ্প হেসে দেয়। সে মাথা নাড়ে। শিমুল পুষ্পর অফলা পেটে হাত রেখে বলল, ও কি আমাকে শুনতে পাচ্ছে? শিমুলের পাগলামি কথায় পুষ্প আবারও মিষ্টি করে হাসে। কান্না ভেজা চোখে মিষ্টি হাসির রেশ সোডিয়ামের আলোতে ঝলঝল করে উঠে। শিমুল মুগ্ধ হয়ে তার রানীকে দেখে। পুষ্প বলল, পাচ্ছে বোধ হয়। তাহলে বাবুর সাথে একটু কথা বলি। বলো। শিমুল পেটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, সোনামণি, তুমি এভাবে সারপ্রাইজ হয়ে আমাদের কাছে আসবে আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, বাবা তোমাকে ভালোবাসা আরম্ভ করে দিয়েছে। শিমুলের কথা শুনে পুষ্প হেসে বলল, আমিও ভাবিনি এভাবে খবরটা পাবো। এত সতর্ক থাকার পরেও যখন চলে এসেছো, তাহলে বাবা ডেকে পুরুষ জীবন পূর্ণ করে দিও। তারপর পুষ্পর মুখটা দু হাতের আজলায় নিয়ে বলল, আমার এত খুশি লাগছে কেন পুষ্প? তারপর পুষ্পর হাতটা বুকের হৃৎপিণ্ডের উপরে রেখে বলল, দেখো বুকটা কিভাবে লাফাচ্ছে। পুষ্প শিমুলের হৃদস্পন্দন অনুভব করে। শিমুল নিঃসন্দেহে একজন ভালো স্বামী। পুষ্পর ধারণা সে একজন ভালো বাবাও হবে। সে শিমুলকে আঁকড়ে ধরে। এমন মজা করার মানে হয় না। আমি কতটা ভয় পেয়েছিলাম জানো? শিমুল হাসে, কানের কাছে ফিসফিস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমারও। এত সাবধান থাকলাম, তাও মনে হয় ওনার আসতে খুব তাড়া। শিমুল পুষ্পর কপালে ঠোঁট লাগিয়ে বিশুদ্ধ ভালোবাসার পরশ এঁকে দেয়। পুষ্পকে বলে, আজকে তোমাকে একটা গোপন কথা বলি। শিমুলের গোপন কথা কি, যা পুষ্প জানে না? জিজ্ঞাসা চোখে পুষ্প তার দিকে তাকায়। শিমুল অন্ধকার নদীর দিকে তাকিয়ে বলে, এই ব্রিজে দাঁড়িয়ে একদিন আমি মরতে চেয়েছিলাম।
পুষ্প চমকে ওঠে, শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল বলে যায়, ভাবছি সেদিন এমন বিশ্রী কাজটা করে ফেললে আজকে এত খুশির খবরটা শোনার সৌভাগ্যই হতো না। পুষ্প অবাক হয়ে বলল, তুমি এসব ভেবেছিলে? হ্যাঁ, আসলে পুরুষদের পকেটে টাকা না থাকলে মাথা নষ্ট হয়ে যায়। আশেপাশে সবকিছু বিষের মতো লাগে। মানসিক চাপ নিতে না পেরেই এমন পাগলামি করতে বসেছিলাম। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে বলল, আমার কি হবে ভাবনি? আমার কথা মনে হয়নি? ভেবেই তো কিছু করিনি। আর দেখো, আজকে আমার কত খুশির দিন। আমি নাকি বাবা হব। শিমুলের গলা কেঁপে উঠে পুষ্প টের পায়, তাই তো আরো শক্ত করে শিমুলের বুকে লেপ্টে থাকে। কি দিয়ে তোকে ধন্যবাদ জানাই বলতো? আমার পাগলি যে আমাকে বাবা হওয়ার স্বাদ অনুভব করাচ্ছে। ধন্যবাদ লাগবে না। বেশি বেশি ভালোবাসো, তাতেই আমি খুশি। শিমুল হাত দিয়ে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। পুষ্প তা নজর এড়ায় না, সে নিজেই শিমুলের চোখ মুছে দেয়। যে আরে আরে কই যান? ভিডিওতে একটা লাইক দে। শিমুলের গলা বুঝে আসে। আমার যে কি অনুভূতি হচ্ছে প্রকাশ করার মতো না। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখে। শিমুল তখনও পুষ্পর পেটে হাত বুলাচ্ছে, তারপর হঠাৎ বলল, এত ছোট পেটে বাবুটা জায়গা হবে তো? আজকাল পুষ্প কিছু খেতে পারে না, ঘরে এখন প্রায় গরুর মাংস রান্না হয়। পুষ্প মাংসের দিকে তাকিয়ে আগের কথা ভাবে, এই মাংস নিয়ে কত কাহিনী হলো, আর এখন নিজের হাতে রান্না করে যতক্ষণ ইচ্ছা খাওয়া যায়, সব নিজের ইচ্ছে মতো, কিন্তু এখন খেতে ইচ্ছে করে না। রাবেয়া ছাড়া সবাই তার সাথে যা আচরণ করেছে তা কখনো ভোলা যায় না, বুকের গহীনে ঠিক গেঁথে আছে। তাছাড়া ঢাকায় আসার পরে টাকার জন্য তারা গরুর মাংস তো দূরের কথা, ভালো মন্দ খেতেই পায়নি। এখন শিমুল ভালো বেতন পায়, ইংরেজি প্রফেসর, বিদায় ছাত্রছাত্রী অনেকেই প্রাইভেট পড়ে। ছোট্ট পরিবেশটা বেশ সচ্ছল। এখন বাড়ি থেকে চলে আসার পরে দুইবার গ্রামে শিমুলদের বাড়ি গিয়েছে, 2-3 দিন থেকে চলে এসেছে। শেষবার গিয়েছিল রোজারিতে, ওখান থেকে এসেছে তো জ্বর হলো। আর 2 দিন পরে কোরবানির ঈদ, গ্রামে যেতে হবে। শওকত হাওলাদার নিজে ফোন করে জিজ্ঞেস করেছেন কবে গ্রামে যাচ্ছে। ওনার ফোনের কারণেই কিনা শিমুল বেশ খুশি। উৎফুল্ল মনে টিকিট কেটে আনে। পুষ্প আর শিমুল মিলে ব্যাগ গোছায়। পুষ্প বাচ্চা হবে শুনে সবাই বেশ খুশি, কিন্তু পেশকারা আর আসমা খুশি কিনা বলা যাচ্ছে না। পুষ্প তাদের বাড়ি হাওয়া আশা করেন। মাত্র 2.5 মাসেই পুষ্পর অবস্থা নাজেহাল। সে কিছুই মুখে দিতে পারে না, সারাক্ষণ বমি করে। ডাক্তার দেখানো হলে ডাক্তার তাকে ইমিডিয়েট ঔষধ সাজেস্ট করে। ওনার ভাষ্যমতে খাওয়ার আগে খেলে নাকি বমি কমবে, কিন্তু কিসের কি ঔষধ সই পুষ্প গড়গড়িয়ে বমি করে দেয়। এত যন্ত্রণা কেন? পুষ্প যা খেতে পারবে বলে শিমুল সব আনে, কিন্তু পুষ্প খায় পেটে আর বমি থাকে না, সাথে সাথে ওয়াশরুমে গিয়ে বমি করে আসে। তার বমি দেখে শিমুলের খারাপ লাগে। বর্তমানে ধরতে গেলে বাসার সব কাজ শিমুলই করে। মাঝে মাঝে পুষ্প পেটে কান লাগিয়ে বাবুর সাথে কথা বলে। ব্যাগ গোছানো হয়ে গেলে দুজনেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গ্রামে যাওয়ার পরই পেশকারা তোপের মুখে পড়ে। উনি মুখ বাঁকিয়ে বলে, খুব তো বড় কথা বলেছিলে, অফিসার হবে, কি হইছো? বাচ্চা নিয়ে কি কামাইবো? মুখে মুখে রাজার মাইয়া বিয়ে করা খুব সহজ, বিয়ে করতে গেলে দেখা যায় কত ধানে কত সাল। পুষ্প থেমে থাকে না, আস্তে করে বলে, মুখের ভাষা ঠিক করেন, আপনার নাতি এসব শুনলে মুখ চ্যাপটা করে ফেলবে। বাবা ঢাকা থেকে এসেছে তো মুখ দিয়ে চ্যাটাং চ্যাটাং কথা ভালোই বের হয়। আসলে আপনাদের ব্যবহারের মুখ সামলানো কষ্ট। আগে নিজে ভালো হন, তারপর দেখবেন দুনিয়া কত সুন্দর। জ্ঞান দিতে বলিনি, যাও সামনে থেকে। তোমার জামাই না বড় বড় কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, বউকে এই বানাবে, বউকে সেই বানাবে, বানাইছে ডেড মাস্টার। পুষ্প অন্তরে শুকিয়ে যাওয়ার রক্ত গলগলিয়ে ছোটে। বাচ্চা হলেই যে কিছু করতে পারবো না, কে বললো? পেশকারা সেখান থেকেই চলে যেতে যেতে বলল, কি করবো জানা আছে। এই অমানুষের ছবল থেকে বাঁচতে শিমুল আগে
ক্যারিয়ারে ফোকাস করার কথা বলেছিল। পুষ্পর প্রতিজ্ঞা আরো কঠিন হয়। বাচ্চাকে বাধা মেনে পিছিয়ে থাকার মেয়ে সে না। পেশকারা দিকে তাকিয়ে পড়ল। আমার বাচ্চা আমার শক্তি হবে, বাধা না। সময় হলেই আমার অবস্থান বুঝবেন। পুষ্পর পেটে বাবু আসার পর থেকেই যে বমি শুরু হয়েছে এই নয়, মাসের ভরা পেট নিয়েও গড়গড়িয়ে বমি করে দেয়। রুকসানা আর রাবেয়া গ্রামে নিয়ে যেতে চাইলেও পুষ্প যেতে চায় না। তার মনে হয় গ্রামে গেলে শান্তির পরিবর্তে অশান্তি বেশি হবে। শিমুলকে ছাড়া তার এক দণ্ড শান্তি লাগবে না, আর শান্তি লাগবে না বলেই তো সে যেতে চায় না। পুষ্প মাঝে মাঝে ভাবে কোন পুণ্যের মূল্যে আল্লাহ শিমুলের মতো হাজবেন্ড তার জীবনে দিয়ে দিল, যে কিনা নিজের সুখের আগে পুষ্পের ভালোটা খেয়াল রাখে। হ্যাঁ, শিমুল কথা রেখেছে। শত কষ্টের পরেও সে তার পুষ্পকে তার রাজ্যের রানী করে রেখেছে। ছোট ছোট আবদার, রাগ, অভিমান সব ভালোবাসায় ভুলিয়ে দিয়েছে। এই তো, এতেই পুষ্প খুশি। শিমুলের প্রশস্ত বুকে যখন মাথাটা রাখে তখন তার মনে হয় এটা তার সিংহাসন। এই সিংহাসনে বসলেই সে তার রাজ্যের সুখ উপভোগ করতে পারে। পুষ্পর মনে হয় শিমুলের লোমশ বুকে জাদু আছে যা তাকে শান্তি দেয়। শুধু শান্তি বললেই ভুল হবে। তার মনে হয় এটা সুখের পাহাড়, যেখানে নিজের সব অশান্তি নিয়ে হাজির হলেও একবার জড়িয়ে ধরলে সব অশান্তি মুহূর্তেই শান্তিতে পরিণত হয়। আচ্ছা, কেউ কি বলতে পারবেন প্রিয় মানুষের বুকে কি থাকে? এটা কি আল্লাহর নিয়ামত? কেন এত সুখের আচ্ছা নেই এই বুকে? শিমুলকে ছেড়ে গ্রামে গেলে পুষ্প ভালো থাকতে পারবে না। শিমুল তার অভ্যাস। শিমুলের আদরে পুষ্পর ঘুম ভাঙে আর আদর নিয়ে ঘুমায়। গ্রামে গেলে এত ভালোবাসবে কে? না না, শিমুলকে ছেড়ে গ্রামে যাওয়া কথা পুষ্প কল্পনাও করতে পারে না। তাছাড়া এখানে তো তার কোনো কষ্ট হচ্ছে না। শিমুল তার যে যত্ন নিচ্ছে, অন্য কেউ এত যত্ন নিতে পারবে কিনা জানা নেই। এত ভালোবাসে কেন ছেলেটা? এত ভালোবাসা, এত যত্ন পুষ্পর কপালে সইবে তো? আগে সবাই বলতো তার বরের বয়স বেশি, দুজনের অনেক ব্যবধান, সংসার সামলে নিতেই কষ্ট হবে। কিন্তু পুষ্প মনে হয় ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না, বয়স মাত্র একটা সংখ্যা। তার শিমুল বুঝতার, বিচক্ষণ, যত্নশীল। এক কথায় শিমুলকে একজন আদর্শ স্বামী বলা যায়। তখন রাত কয়টা পুষ্পর জানা নেই। পিঠের ব্যথায় ক্ষীণ আর্তনাদ করে ওঠে। পুষ্পর প্রেগনেন্সির পর থেকে শিমুলের ঘুম অনেক পাতলা হয়ে গেছে। হয়তো পুষ্পর সুবিধার অসুবিধার কথা ভেবেই চোখ ঘুমালেও কান সর্বদাই সজাগ থাকে। শিমুল বেড সুইচ চেপে লাইট জ্বালিয়ে উঠে বসে। পুষ্পকে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? ব্যথা হচ্ছে? পুষ্প ব্যথায় কুপিয়ে ওঠে। বসা অবস্থায় এক হাতে পিঠ আর আরেক হাত বুকে ধরে কাঁদছে। শিমুলের প্রশ্নে মাথা ঝাঁকায়। শিমুল বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে যায়। ভুলিজেল নামের ওয়েনমেন্টটা হাতে নিয়ে আবার বিছানার দিকে আসে। পুষ্প প্রেগন্যান্সির যখন 6 মাস তখন থেকে তার বুকে পিঠে ব্যথা হয়। ব্যথাটা বেশিরভাগ রাতে হয়। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু ঔষধ আর এই জেলটা দেয়। জেলটা দিলে কিছুটা আরাম পাওয়া যায়। পুষ্পর অসুস্থতা শিমুলকে ব্যথিত করে। এই যে প্রথম মাস থেকে অসুস্থ, এই ব্যাপারটা শিমুলকে অপরাধী করে তোলে। তার বারবার মনে হয় এটা আরেকটু বড় হয়ে নিত, অথবা শিমুল আরেকটু সাবধান থাকতো, তাহলে তো কুট্টুস আরেকটু দেরিতে আসতো। পুষ্প সারা দিন বমি করে। ভরা পেট নিয়ে বমি করতে যে খুব কষ্ট হয় এটা সে মুখে না বললেও শিমুল বোঝে। কিভাবে যেন পাখির মনের খবর শিমুল বুঝে যায়। মেয়েটা আজকাল বেশ ঘন ঘন রাগ অভিমান করে। 19-20 হলেই গাল ফুলিয়ে বারান্দা চলে যায়। আদরে ভালোবাসার মিষ্টি কথায় ফুসলিয়ে সেই অভিমান ভাঙতে হয়। শিমুল বিরক্ত হয় না, বরং প্রিয়তমার রাগে নিজেকে জলের মতো ছিটিয়ে দেয়। পুষ্প বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। শিমুল পুষ্প পাগলামি দেখে হাসে। বাবু পেটে আসার পর থেকেই পুষ্প টমেটোর মতন গোলগাল হয়ে গেছে। চেহারায় আলাদা একটা স্নিগ্ধতা, কেমন মায়াময় চেহারা। শিমুল ইদানিং আরো বেশি মুগ্ধ হয়। টুপটাপ তার নিজস্ব টমেটোর প্রেমে পড়ে যায়। আচ্ছা, একজনের প্রেমে কয়বার পড়া যায়? শিমুল মাঝে মাঝে ভাবে অন্য ছেলেরা
কিভাবে এই ঘরে বউ রেখে আরেক নারীতে আসক্ত হয়। সে তো এসব ভাবতেই পারে না। সারাক্ষণ তার চোখে পুষ্পর মিষ্টি মুখ, ভরসায় বাড়িয়ে রাখা হাত আর আদুরে বিশুদ্ধ ভালোবাসার ছোঁয়া চোখে ভেসে ওঠে। এই নারী ফেলে কি অন্য নারীতে ডুব দেওয়া সম্ভব? না, শিমুল একজনাতেই আসক্ত, নারীতেই মজেই বাকি জীবনটা কাটাতে চায়। কয়েক নারীর প্রেমে পড়া তো খুব সহজ, কিন্তু এক নারীতে আসক্ত থাকতে পারে কয়জন? এই নারীর গায়ের ঘ্রাণে সর্বস্ব উজাড় করে নিজেকে মুক্ত পাখির মতো খোলা আকাশে উড়াতে চায়। সে আস্তে করে পুষ্পর পিঠে মালিশ করে দেয়। পুষ্প শিমুলের পায়ের উপর শুয়ে পড়েছে। হঠাৎ পুষ্প শিমুলের হাত টেনে তার ফুলো ওঠা পেটের উপর রাখে। কিছুক্ষণ পরে শিমুল বলে, এটা হাত নাকি পা? পুষ্প মুখে রাজ্যের জয়ের হাসি হাল্লাতি গলায় বলল, জানি। শিমুল পেটে হাত বুলিয়ে বলে, পা বোধ হয়। দেখো না কিভাবে ধাক্কা দিয়ে উঁচু করে ফেলেছে। বাবু যখন নড়ে আমার কি শান্তি লাগে। শিমুল পুষ্পর হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। সে শুনেছিল প্রত্যেক মায়ের জন্য মাতৃত্বের সময়টা আনন্দদায়ক। এই কথাটা পুষ্পকে দেখে সচক্ষে প্রমাণ পেল। মিঠা এই কাঁদে তো এই হাসে, আবার বাবুর সাথে কথাও বলে। পেটে লাথি দেওয়ার জায়গায় আলতো হাত বুলিয়ে পড়ল। ব্যথা করে না? মুহূর্তে পুষ্প কাঁদো কাঁদো গলায় বলল। করে। শিমুলের অপরাধ বোধ আবার গাঢ় হয়। মন খারাপ করেই বলে, এভাবে লাথি দিচ্ছে, তোমার কষ্টটা আর ভালো লাগে না? আর যেন কয়দিন। 9 মাসের পর থেকে যে কোনো সময় ডেলিভারি হতে পারে। শিমুলকে চিন্তিত দেখায়। আমি তো বাসায় থাকি না, তখন কিছু হলে? ফোন করে জানিয়ে নিব। ধরো তারও সুযোগ পেলে না। আরে পাবো। শিমুল পুষ্পকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আম্মার কাছে দিয়ে আসি। কোনো সময় কোনো বিপদ হয় বলা যায় না। একা বাসায় রাখার ভরসা পাচ্ছি না। তোমাকে বাসায় একা রেখে আমিও শান্তি পাই না। পুষ্প শিমুলকে আঁকড়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, আমি যাব না। পুষ্পর কাঁদো কাঁদো গলা শুনে শিমুল হতবাক। আরে কাঁদো কেন? তোমার ভালোর জন্যই তো বলছি। আবার সব ভালো হচ্ছ তুমি। তোমাকে ছেড়ে যাব না। শিমুল ফিক করেই হেসে দেয়। পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা, আমাকে ছেড়ে যেতে হবে না। আচ্ছা। ঘুমাও। পুষ্প খানিক ভেবে পড়ল। আমাকে নতুন বই এনে দিও তো। শিমুল অবাক হয়ে পড়ল। সবগুলো পড়ে শেষ করে ফেলেছো? পুষ্প মুচকি হাসে। হ্যাঁ। আচ্ছা। গ্রাম থেকে আসার পর থেকে পুষ্প লেখাপড়ে বেশ মনোযোগী। ভার্সিটির পড়া শেষ করেও অন্যান্য বইয়ের প্রতিও বেশ ঝোঁক। অসুস্থ শরীর নিয়ে সারাক্ষণ পড়ে। শিমুল কয়েকবার বারণ করেছে এত চাপ নেওয়ার জন্য, কিন্তু প্রতি উত্তরে পুষ্প হেসে হেসে বলেছে শিমুলের মান রাখতে হবে। সেদিন পেশ করার কথা যে পুষ্পর মনে এভাবে গেঁথে যাবে সেটা কে জানত। থাক পড়ুক। শিমুল বই এনে দেয় আর পুষ্প পড়ে। তার মনে যে হাজারো স্বপ্নের রেশ, যে কোনো মূল্যেই হোক পূরণ করা যায়। শিমুল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। কয়েকদিন পরে পুষ্পকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মিজান শেখ আর রুকসানা এসে পুষ্পকে গ্রামে নিয়ে যাবে। রুকসানার এক কথা, প্রথম বাবু হওয়ার সময় মেয়েরা মায়ের বাড়িতে থাকে, সেই হিসেবে পুষ্প তাদের কাছে রাখা উচিত। পুষ্প চোখের পানি মুছতে মুছতে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র তার ছোট্ট ব্যাগে নেয়। শিমুল বসে বসে সবটা পর্যবেক্ষণ করছে। হঠাৎ পুষ্প ফুঁসে উঠে পড়ল, আমাকে তাড়ানোর এত তাড়া? হ্যাঁ, মরে গেলে বুঝবা আমি কি ছিলাম। শিমুলেরও খারাপ লাগে। তার ভার্সিটিতে ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে। কোনো দিন বাসায় আসতে রাত হয়ে যায়। পুষ্পের সাথে থাকার মতো কেউ নেই। এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটে গেলে শিমুল সাহস পায় না, তাই তো তার শাশুড়ির সাথে কথা বলে। পুষ্পকে নিতে ওনাদের ঢাকায় এনেছেন। পুষ্পর কথায় বুকটা কেঁপে ওঠে। বলে কি মেয়ে? সে উঠে এসে পুষ্পর হাতটা ধরে নিজের দিকে করে। তোমাকে তাড়াবো কেন? তুমি আমার কলিজা না? কলিজা কেউ তাড়ায়? শিমুলের কথায় পুষ্পর মনটা কেঁদে ওঠে, অন্তর হয় বিবশ। এই আদুরে মানুষ তার আদুরে আহ্লাদি কথা ছেড়ে পুষ্প কি করে থাকবে? শিমুলের আদুরে কথায় তার মনটাও আদুরে হয়ে ওঠে। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে বলে, তাহলে গ্রামে যেতে দিও না, তোমাকে ছাড়া আমি মরে যাব। শিমুল পুষ্পর ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। পুষ্পর নাকের সাথে নিজের নাক হালকা ধাক্কা দিয়ে বলল, মরার কথা বলো কেন?
তুই মরলে তোমার শিমুলকে ভালোবাসবে কে? পুষ্প শিমুলের গলা আঁকড়ে ধরে, ফুসফুস করে শ্বাস ফেলে পড়ল। আমার ব্যথা শুরু হলেই তুমি চলে যাবে, মনে থাকবে? থাকবে। ঠিক মতো খাবার খাবে, আমাকে মেসেজ করে আদরে কথা বলবে। এইসব আদুরে কথা শুনলে আমার মন ভালো থাকে। পুষ্প নিজের ভালো লাগা খারাপ লাগা খুব সহজে প্রকাশ করতে পারে, শিমুলের থেকে আদায় করে নিতে জানে। তার কথা শুনে শিমুল গাল ভরে হাসে। আচ্ছা। পুষ্প মুগ্ধ চোখে শিমুলকে দেখে। ছেলেটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে না? এত সুন্দর করে হাসতে হবে কেন? শিমুল কি তাকে ছাড়া ভার্সিটির সবার সাথে এমন করে হাসে? পুষ্প মুখটা ছোট হয়ে যায়। আমি না থাকলে অন্য কোনো মেয়েকে আবার পছন্দ করে ফেলবে না তো? শিমুল ভ্রু কুঁচকে পুষ্পর দিকে তাকায়, বলে, কি এই মেয়ে? শিমুল কি এত সস্তা? বউ না থাকলে অন্যদিকে চোখ দেবার মতো ছেলে সে না, তারপরও এত সন্দেহ? অবাক হওয়া গলায় বলল। এত সন্দেহ? আল্লাহ! শিমুলের কুচকানো ফ্লুর দিকে তাকে পুষ্প নিভে যায়। শিমুলের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। সন্দেহ না, এটা ভয়। তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। কেন? যদি অন্য কেউ তোমাকে আমার থেকে সরিয়ে নেয়, আমি ভাবলেই ভয়ে গলা শুকিয়ে আসে। শিমুল তৃপ্তি ভরা গলায় হাসে। প্রিয়তমার চোখে হারানোর ভয় দেখার মজাই আলাদা। এই ভয়টা দেখলে সব প্রেমিক পুরুষ নিজেকে সুখী ভাবে। আমি তোমার, আমার সবটাই তোমার। অন্য কেউ চাইলেই কি তাকে ভালোবাসা যাবে? আমার একটা পুষ্প আছে, সুতরাং এসব ভেবে আর চিন্তা পারিও না। পুষ্প কিছু বলে না, শূন্য চোখে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর কপালে চুমু খায়। পুষ্পর মন খারাপের তাপ তার গায়েও লাগছে, তাই তো মন ভালো করতে আহ্লাদে গলায় পড়ল। খুব ভালোবাসি সোনা, তোমাকে অনেক মিস করব। যেদিন ফিরে আসবে সেদিন সব জমানো ভালোবাসা উজাড় করে দেব, প্রমিস। আহ্লাদে গলা শুনে পুষ্প গলে যায়। শিমুলের খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিজের মোলায়েম গাল খসে পড়ল। আমিও খুব মিস করব। সুইটের সংসারটা টিকেনি। মায়ের আর নানির কুতালে সংসার ভেঙেছে। প্রথমে হাজবেন্ড ভালো থাকলেও পরে আস্তে আস্তে সে তার মা বাবার পক্ষে কথা বলতে শুরু করে। আসলে ছেলেটা শিক্ষিত, একটু দেরি হলেও স্ত্রীর অপরাধ ধরেছে। প্রথমে নারীতে ডুবলো, পরবর্তীতে মা মায়ের সাথে করা অন্যায়টা চোখে পড়েছে। সুইটিকে বোঝানোর চেষ্টা করেছে, ভালো হওয়ার সময় দিয়েছে, কিন্তু সুইটি তার মা আর নানির তালে নেচেছে। স্বামী শ্বশুর শাশুড়ি কারোর কথা শোনেনি, নিজের মর্জি মাফিক চলে। সবাইকে বুঝিয়ে দিয়েছে যে এই বাড়ির বউ সে, তাই সে যা বলবে তাই হবে। মা নানির কথা মতো সবার সাথে উগ্র ব্যবহার করে সবার ধৈর্যের সীমা অতিক্রম করে দিয়েছে। সুইটি হয়তো ভুলে গিয়েছিল স্বামীর বাড়ির কথা বাপের বাড়ি কানে, আর বাপের বাড়ির কথা স্বামীর বাড়িতে বলতে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল হয় বেশি। মায়ের কথা মতো স্বামীর বাড়িতে চলে কত মেয়ের সংসার যে ভাঙে তার ইয়াত্তা নেই। সে এখন বাবার বাড়িতেই থাকে। ইদানিং আসমাও তার সাথে কেমন ব্যবহার করে। সুইটি তর্ক করলে মা মেয়ের মাঝে ঝগড়া হয়। আসমা কথায় কথায় সুইটিকে অপয়া, ডিভোর্সি, নষ্ট মেয়ে ইত্যাদি বলে এই গালি দেয়। সুইটি তার মায়ের কথায় অবাক হয়। মায়ের কথা মতো চলেই তো তার সংসার ভাঙলো, আর এখন আসমাই আবার এসে পৌঁছে। দুঃখে কষ্টে তার ইচ্ছে করে কোথাও চলে যেতে। পুষ্প আজকে 15 দিন হতে চললো গ্রাম এসেছে। আজকে তার মনটা বেশ খারাপ। শিমুলকে কয়েকবার ফোন করেছে, কিন্তু শিমুল ব্যস্ত। পুষ্প শিমুলকে শেষ একটা মেসেজ পাঠায়। আমি তোমাকে এত মিস করছি, আমার অন্তর না ছুঁয়ে দেখলে তা টের পাবে না। তুমি কি আমার অন্তর ছুঁয়ে দেখতে চাও? শিমুল রাতে ফ্রি হয়ে রিস্কায় বসে মোবাইল হাতে নেয়। সারাদিন পুষ্পকে সময় দেওয়া হয়নি। মেসেজটা পড়ে মুচকি হাসে। পাখির মন খারাপের ভার নিতে ইচ্ছে হয়। পুষ্পর নাম্বার ডায়াল করে, কিন্তু ফোন রিসিভ হয় না। শিমুল ভাবে সারাদিন ব্যস্ততা দেখানোতেই হয়তো বা রাগ করেছে, কিন্তু তখনই মিজান শেখের কাছ থেকে ফোনটা পেয়ে শিমুলের সারা শরীর ঠান্ডা হয়ে যায়। শিমুল ফোন কানে নিয়ে হাউমাউ করে কান্না শোনে। ওনার কান্না শুনে শিমুলের প্রথম যে কথাটা মনে পড়ে তা হলো, পুষ্প ঠিক আছে তো? ব্যস্ত গলায় বলল, আব্বা, পুষ্প ঠিক আছে? মিজান শেখ আহাজারি করে বলল। পুষ্পকে পাওয়া যাচ্ছে না শিমুল, 4 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছি না। শিমুলের বুকটা শূন্য মনে হয়। ধরা গলায় ঝুড়ি চুরি বলে, আমাকে এতক্ষণে জানাচ্ছেন? আগে জানানোর দরকার ছিল না? আমরা ভেবেছিলাম আশেপাশে কোথাও আছে,
কিন্তু মাগরিবের আজান দিয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে, আশেপাশে কোথাও নেই। আমি আসছি। শিমুল ফোনটা কান থেকে সরিয়ে হাতের মুঠোতে গুজে রিস্কাওয়ালাকে বাস স্টেশনের দিকে চলে যেতে বলে। তার বুকের ভেতর উত্তাল পাত্তাল হচ্ছে, অসহনীয় যন্ত্রণা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ ভরে পানিতে হাসতে চাইছে। পুষ্প মায়াবী মুখটা চোখে ভেসে মনে করিয়ে দিচ্ছে পুষ্পর বলা কথাগুলো। আমাকে তাড়ানোর এত তাড়া? হ্যাঁ, মরে গেলে বুঝবা আমি কি ছিলাম। রিস্কায় বসে শিমুল নিঃশব্দেই কেঁদে দেয়। পুষ্পকে হারলে শিমুল নিজেও মরে যাবে। মেয়েটা যে তার কলিজা। বিপদে পড়লে দুনিয়ার সব খারাপ চিন্তা ভাবনা মাথায় এসে আঘাত করে। হারিয়ে ফেলার ভয়ে মনটা কুড়ে যায়, নিঃশ্বাস নেওয়ার দুর্বিষহ হয়ে ওঠে। পুষ্পর কোনো ক্ষতি হলো কিনা, পুষ্প ঠিক আছে কিনা, এসব ভাবনা শিমুলের বুকে পাথরের মতো পড়ে থাকে। মেয়েটাকে হারালে সে বাঁচবে কি করে? না না, তার পাখিকে সে হারাতে পারে না। কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। কিন্তু পর মুহূর্তেই আবারও মনে আঘাত করে, কেউ তার পুষ্পকে মেরে ফেলেনি তো? আর কি শেষ দেখা হবে না? শিমুল দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। বিপদের সময় রাস্তা যেন ফুরায় না। রিস্কায় বসে থেকে শিমুল অস্থির হয়ে ওঠে। সে রিস্কাওয়ালাকে তাড়া দেয় তাড়াতাড়ি স্টেশনে যেতে। শিমুলের এখন এমন অনুভূতি হচ্ছে, তার মনে হচ্ছে বুকের গহীনে কেউ কড়া দিয়ে খচখচ করে কলিজা কেটে ফেলছে। মোবাইল দিয়ে প্রয়োজনীয় কয়েকজনের কাছে ফোন করে নেয়। পলাশকে জানায়। যখন রিস্কা বাস স্টেশনে পৌঁছায় তখন রাত 9:30 বাজে। শিমুল বুকে তখন উত্তাল সমুদ্রের ঢেউ। সেই ঢেউয়ের তোড়ে পানির ছিটে ফোটা সামান্য পরিমাণ চোখের কার্নিশ দিয়েও নেমে যাচ্ছে। হন্তদন্ত হয়ে কাউন্টারে টিকিট নেয়। ভাগ্য ভালো বিধায় এখনই রানিং হবে এমন একটা বাসের টিকিট পায়। দ্রুত ছুটে বাসের দিকে। বাস মাত্রই রওনা হচ্ছে। শিমুল দৌড়ে বাস উঠতে যাবে ঠিক তখনই কুমিল্লা থেকে আগত তিশা এক্সপ্রেস থেকে হেলে দুলে নামে আসে শিমুলের প্রাণ ভ্রমর। হলুদ মিশেল লেমন রঙের ঢোলা জামা পরিহিত মেয়েটাকে চিনতে শিমুলের সেকেন্ডও লাগে না। পুষ্প এখনো শিমুলকে দেখেনি, তাই এইদিক সেদিক বোকা বোকা চোখে তাকাচ্ছে। শিমুল বাস ছেড়ে পুষ্পর দিকে ছুটল। অতি যত্নে আঁকড়ে ধরে রাখা হাতের টিকিট অবহেলায় ছিটকে পড়লো রাস্তায়। শিমুল কিছু না বলে ছুটে গিয়ে আলতো করে পুষ্পকে জড়িয়ে ধরে। এতক্ষণ জমিয়ে রাখা কান্নারা হু হু করে শক্ত সামর্থ্য শরীর কাঁপিয়ে বের হয়েছে। পাগলের মতো পুষ্পর কপালে গালে চুমু এঁকে দেয়। তার গলা আটকে আসছে, কথা বলা বড়ই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। পুষ্প ভয় জড়সড় হয়ে থাকে। শিমুলের উপস্থিতি সে মোটেও আশা করেনি। আজকে বিকেলে প্রচন্ড মিস করছিল বিদায় সে একাই চলে এসেছে। সে জানে এটা অন্যায়, শুধু অন্যায় না, বড় সব রকমের খারাপ কাজ। সে জানে সবাই তার জন্য টেনশন করবে, কিন্তু সে যে শিমুলের সান্নিধ্যে কাঙাল। বাবা মাকে বললে এই মুহূর্তে কখনোই আসতে দিবে না, বরং আরো উল্টোপাল্টা বুঝিয়ে দিবে। তাই পুষ্প সিদ্ধান্ত নিয়েছিল বাসে উঠে বাড়িতে ফোন করে জানিয়ে দেবে। কিন্তু সমস্যা হলো, বাসে উঠে খেয়াল হলো মোবাইলের চার্জ শূন্য। মোবাইল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তারপরেও পুষ্প ভেবেছে ঢাকা যেতে যেতে মাত্র 3 ঘন্টা লাগবে, ঝটপট পৌঁছে বাসায় যেতে পারলেই হয়। কিন্তু ভাগ্যক্রমে আজকে দাউদকান্দি ব্রিজে প্রচন্ড জ্যাম ছিল, তাই তো এত দেরি হলো আসতে। এত রাত হয়ে গেছে আর মোবাইলেও কাউকে জানাতে পারছে না। তার আব্বা নিশ্চয়ই এতক্ষণে শিমুলের কাছে খবরটা পৌঁছে দিয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। তাই তো বাসে বসেই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। শিমুল যে তাকে কতটা ভালোবাসে, তাকে নিয়ে কতটা ভাবে, এইটা সে বুঝতে পারছে। তার লাপাত্তার খবর শুনে শিমুলের কি অবস্থা হবে, এটা ভেবে পুষ্পর গলা শুকিয়ে আসছিল। বাস স্টেশনে এসে শিমুলকে পেয়ে পুষ্প হতবাক, চোখ পিটপিট করে শিমুলের আদর নেয়। শিমুলের মাথায় রাগ উঠে। এই অবস্থায় ঢাকা আসতে হবে? শিমুলই তো যেত, এটা বাড়াবাড়ি না? যদি কিছু হয়ে যেত? সে পুষ্পর দিকে তাকিয়ে বলে। মাথা খারাপ? পুষ্প শিমুলের রাগের মুখের দিকে তাকিয়ে ভয় পেলেও তা প্রকাশ করে না। তার মিষ্টি হাসি দিয়ে বলে, তোমাকে মিস করছিলাম। শিমুল পুষ্পর হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা পাগল, যদি কিছু হয়ে যেত তাহলে এই হাসিটা কিভাবে দেখতো? শিমুল পুষ্পর কপালে আবার চুমু খায়। যদি কিছু হয়ে যেত? শিমুলের আদর পেয়ে পুষ্প শিমুলের গা ঘেঁষে দাঁড়ায়, ঠোঁট উল্টে পড়ল। হয়নি তো। শিমুল হাত দিয়ে পুষ্পকে আঁকড়ে ধরে। যদি হয়ে যেত? এমন পাগলামি কেউ করে? বাবুর কথাও ভাবলে না?
পুষ্প অপরাধী চোখে তাকিয়ে থাকে। গাড়ির বাতাসে পুষ্পর হাত ঠান্ডা হয়ে গেছে। শিমুল হাত টেনে তার হাতের মুঠোয় পুড়ে নেয়। আমার দম আটকে আসছিল পুষ্প। পুষ্প কিছু না বলে শিমুলের দিকে তাকিয়ে আছে। শিমুল বলল, এত বকা দিতে ইচ্ছে করছে বেয়াদব। পুষ্প হেসে বলল, দাও বকা। আমি বকা পাত্তা দেই না। আস্ত বেয়াদব। কিভাবে যে এই পাগলকে ভালোবাসলাম আল্লাহ জানে। পুষ্প মাথা দুলিয়ে বলল, সরি জামাই। আর একটু হলেই তো আমি কুমিল্লার বাসে উঠে যাচ্ছিলাম, তখন কি হতো? ওঠোনি তো। উঠে গেলে একা কই যেতে? আর ফোন কই? ফোন করলেই হতো। সবাই টেনশন করছে না? পুষ্প মাথা নিচু করে বলল। ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছে। শিমুল অদ্ভুত চোখে পুষ্পকে দেখে। এটা কি রে ভাই, আজব মানুষ। তোমারই বউ। শিমুল বাড়িতে ফোন দিয়ে জানায়। সবাই শুনে হতবাক। পুষ্প যে এমন একটা কাজ করবে এটা কেউ ভাবেনি। পুষ্প কাচুমাচু করছে। 8 ঘন্টা আগে থেকেই তার হালকা ব্যথা শুরু হয়েছিল, কিন্তু এটা ফলস পেন নাকি ডেলিভারি পেন এটা বুঝতে পারছিল না। বাসে সে খুব ভয় পেয়ে গিয়েছিল, একা একা এত রাতের জার্নি। তাছাড়া তার সময় ঘনিয়ে এসেছে এখন। এই মুহূর্তে কিছু হলে এই ভয় পুষ্প ব্যাকুল ছিল। তার আর শিমুলের প্রথম ভালোবাসার ফল। তখন পুষ্পর মনে হয়েছিল এত রাতে আসা ভুল হয়ে গেছে। নিজের আবেগকে এতটা প্রশ্রয় দেওয়া পাগলামি করা ঠিক হয়নি। শিমুল পুষ্পকে খেয়াল করেছিল, ভারী শরীর নিয়ে এতটা পথ জার্নি করে এসেছে। খারাপ লাগছে কিনা বোঝার চেষ্টা করছে। পুষ্প ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলল, কি খারাপ লাগছে ওই? তো শিমুলকে সত্যিটাই বলে। পেটে পেইন করছে। আর 6 দিন পরে পুষ্পর ডেলিভারি ডেট। শিমুলের চিন্তিত গলায় বলে, কতক্ষণ ধরে? আধা ঘন্টা। শিমুল বিস্ফোরিত চোখে পুষ্পর দিকে তাকিয়ে থাকে। পাগল নাকি? এতক্ষণ বলেছ বেশি ব্যথা? 1 মিনিট পরে পরে হচ্ছে। বাবুর মুভমেন্ট ঠিক আছে? বেশি ছটফট করছে। শিমুল সিদ্ধান্ত নেয় মেডিকেল থেকে ডাক্তার দেখিয়ে নিবে। মা যেই পাগলামি করে বাচ্চাও দেখা যাবে। পাগলামি করে আগে ভাগে দুনিয়ায় চলে আসছে। তখনই পুষ্প বাঁকা হয়ে রাস্তায় বসে পড়ে। পেটে হাত দিয়ে ফুসফুস করে শ্বাস ফেলে। শিমুল ভয় পেয়ে যায়। কি হলো? বেশি খারাপ লাগছে? বেশি ব্যথা হচ্ছে, খুব বেশি। শিমুল হাতের কাছে একটা সিএনজি পায়, সেটাতেই পুষ্পকে নিয়ে উঠে পড়ে। পুষ্পর এই ধর্মর ব্যথা তো এই নেই। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার বলল এটা ডেলিভারি পেন। শিমুল বাড়িতে ফোন করে পুষ্পর অবস্থা জানায়। পুষ্পর আব্বা আম্মা আর শিমুলের আম্মা তক্ষুনি রওনা দেয়। শিমুল ডাক্তারের কথা মতন পুষ্পকে নিয়ে করিডোরে হাঁটে, রং চা খেতে দেয়। এভাবেই কেটে যায় 4 ঘন্টা। গ্রাম থেকে সবাই যখন এসে পৌঁছায় তখন রাত 2টা। পুষ্প তখন প্রচন্ড ব্যথায় ছটফট করছে। পুষ্পর ব্যথা ছটফটাতে শিমুল খাপে যায়। পুষ্পর কষ্টটা তার সয় না। পুষ্পর হাত ধরে ভরসা দেয়। আজকে করা পাগলামিতে রোকসানার ইচ্ছে করে পুষ্পকে বকা দিতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বকা আসে না মুখে। মেয়ের ছটফটানিতে তার আরো খারাপ লাগে। ডাক্তার এসে চেক আপ করে জানায় পুষ্পর নর্মাল ডেলিভারি হতে সময় লাগবে। পুষ্প জানায় সে তৈরি। ফুলের মতো নরম কোমল মেয়েটির সহ্য ক্ষমতা দেখে শিমুল অবাক হয়। পুষ্পর চিৎকারে তারও চোখে পানি জমে। সবার আড়ালে গিয়ে সে চোখের পানি মোছে। মা হওয়া এত কষ্ট। একটা মেয়ে কতটা সহ্য করতে হয়, যার কষ্টের পরিমাণ কোনো পুরুষ কোনো দিনও বুঝতে পারবে না। শিমুলের ফুল প্রচন্ড ব্যথা নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। ভোরের নতুন আলোর সাথে পুষ্পকে মায়ের স্বাদ গ্রহণ করিয়ে পৃথিবীর বুকে আসে ফুটফুটে ছেলে সন্তান। দুনিয়ার আলো চোখে লাগতেই কিনা চিৎকার করে নিজের ভালো থাকা জানান দেয়। চোখে পানি নিয়ে চোখ বন্ধ করে পুষ্প কান্নাটা তার কান ভরে শুনে, আহা, একটা বাবুর কান্না এত সুন্দর হতে পারে। পুষ্পর বুকটা সুখে চিনচিন করে ওঠে। শিমুল রুমের বাইরে দাঁড়িয়ে বাবুর কান্নাটা শোনে। তার হাত পা তিত্তির করে কেঁপে বাবা হওয়ার সুখ জানান দেয়। সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া জানায়। রাবেয়া নাতিকে নিয়ে বাইরে আসে। শিমুলের কোলে দিয়েই বলে, আব্বা তোর মতোই হইছে। শিমুল ছেলেকে কোলে নিয়ে চোখ ভরে দেখে। সে তার বুকে কেমন কাঁপন টের পাচ্ছে। পুষ্পর কাছে যায়। পুষ্প হাসি মুখে শিমুলকে দেখছে। শিমুল কি বলবে ভাষা খুঁজে পায় না। মেয়েটা এতটা কষ্ট সহ্য করার পর এখন বাবু দিকে কেমন হাসছে, এটাই বুঝি না। শিমুল আস্তে করেই বলল, তোর কাছে সারা জীবন ঋণী রে বউ। আমাকে বাবা বানিয়ে দিলি, ধন্যবাদ দিলে কি পোষাবে? আমাকেও তো মা বানিয়ে দিলে, এত সুখ দাও কেন আমাকে?
শিমুল বাবুর ছোট্ট ছোট্ট হাতগুলো ধরে। পুষ্প শিমুলের চোখের কোণায় চিকচিক করা পানির কণা দেখে বলল, কাঁদো কেন? তোমার চোখে পানি দেখবো বলে কি এত কষ্ট সহ্য করলাম? শিমুল কথা বলতে পারে না। বাবুর ছোট হাত পা তার চোখে রেখে চোখের পানি আড়াল করার চেষ্টা করে। এই সুখের মুহূর্ত দেখে পুষ্পর চোখেও সুখের কান্না আসে। আহা, সুখের মুহূর্ত এত সুন্দর কেন? মা হওয়া এত সুখের কেন? প্রিয় পুরুষকে বাবা রূপে দেখা এত আনন্দের কেন? এত কেনর উত্তর পুষ্পর জানা নেই, আর না সে জানতে চায়, কিন্তু কিছু প্রশ্নের উত্তর জানাই না। এখন আপনাদের মাঝে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের জেলার বর্তমান প্রশাসন ক্যাডার, আর সবচেয়ে বড় কথা উনি আমাদের অনন্তপুর গ্রামে কৃতি সন্তান ম্যাম পুষ্পসে। আশেপাশে সবার করতালিতে বিশাল সামিয়ানা মুখরিত হয়ে ওঠে। সবাই উৎসুক দৃষ্টিতে পুষ্পকে দেখছে। সে এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের পাশে বসে শালীনতার সাথে পরিপাটি হয়ে বসে আছে। তার মুখে আলতো হাসি বিরাজমান। মাথা ঘুরিয়ে সে এমপির দিকে তাকায়। উনি স্নেহ দেন। পুষ্পর মনে পড়ে যায় তার শ্বশুর শওকত হাওলাদার ক্ষমতার লোভে এই এমপির ভাগ্নির সাথে শিমুলের বিয়ে দিতে কতই না কাহিনী করেছিল। আল্লাহর ইচ্ছায় আজকে সেই এমপির পাশে আসনে স্বয়ং পুষ্প বসে আছে। পুষ্প মাথা সোজা করে সামনের সারিতে বসা তার স্বামীর দিকে তাকায়। শিমুলের চেহারায় আলোর ছালকানিতে ঝিকমিক করছে, মুখে গর্বিত হাসি। শিমুলের বুকে কেমনতর ব্যথা হচ্ছে। এই ব্যথা নিশ্চয়ই সুখের ব্যথা। প্রিয় অর্ধাঙ্গিনীকে এমন জয়ী বেশে দেখতে কার না ভালো লাগে? সে তো তার পুষ্পকে এমন ভাবে দেখতে চেয়েছিল। দুজনের কঠোর পরিশ্রম আর নিষ্ঠাই যেন তাদের এই সুখের নদীতে এনে ফেলেছে। হ্যাঁ, তাদের দুজনেরই খুবই কষ্ট হয়েছে, কিন্তু এই জয়ের কাছে কষ্টটা নেহাত তুচ্ছ। পুষ্প তার কথা রেখেছে। ঠিক অফিসার হয়ে শিমুলের মাথার মুকুট হয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে একটা মেয়ে বিয়ে হলেই সব শেষ না। নিজের চেষ্টা থাকলে বিয়ের পরেও সব বাধা জয় করা সম্ভব, যা কিনা পুষ্প করে দেখিয়েছে। শিমুল আনমনেই তার বুকে হাত রাখে। বুকটা কাঁপছে, হৃদয়টা যেন তাকে বলতে চাইছে তার ফুল কথা রেখেছে। পুষ্প তাকানোতে ইশারায় বক্তব্য দিতে বলে। পুষ্প তার 8 বছরের সন্তান শুভ্রবের দিকে তাকায়। শুভ্রবের মুখেও হাসি। তার মা এত সম্মানিত মানুষ, মুখে হাসি না এসে পারে? ওনাদের পাশে শওকত হাওলাদার, মজিব হাওলাদার, পেশকারা রাবেয়া, পলাশ, নিধি, মিজান শেখ, রোকসানা, মুন্নির বর সাজ্জাদ বসে আছে। সবার মুখে হাসি। পুষ্প এক নজরে সবাইকে দেখে। এই মানুষগুলোর দিকে তাকালে তার বিষাক্ত অতীতের কথা মনে পড়ে যায়। সে এক সময় অবহেলার পাত্রী হলেও আজকে সে সবার মাথার তাজ। এখন চারিদিকে পুষ্পর গুনগানের হই হই রই রই। কি সম্মান! পুষ্প বেশ মনোযোগ দিয়ে সবার মুখের ভঙ্গিমা পর্যবেক্ষণ করে। সবার মুখে তাকে নিয়ে গর্বের হাসি। যে শওকত হাওলাদার পুষ্পকে অবহেলায় বউ করতে চায়নি, বিয়ের পরে সারাক্ষণ তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, নিজের মন মতো বিয়ে করাতে না পারেনি বলে বিয়ের পরে কথায় কথায় অপমান করত। তার আব্বা আম্মাকেও তো কত কথা শুনিয়েছিল। সেই শওকত হাওলাদার আজকে পুষ্পকে কিছু বলতে 10 বার ভাবে। চেয়ারম্যান পদ থেকে বাদ পড়েছে সেই কবেই। এখন তার অহংকারের হলো পুষ্প। সোনা মুখ করে সবাইকে পুষ্পের গুণগান গেয়ে শোনায়। পুষ্পর মা বাবার খাতির ও যত্নের পরিমাণ বেড়ে গেছে। বাড়িতে সবাই তাকে এত এত মান দেয় যে তার কথার উপরে কেউ কথা বলার সাহসই পায় না। পুষ্প গলা পরিষ্কার করে সবাইকে সালাম দেয়। উৎসুক জনতা বিনা আদেশে পিনপতন নীরবতা পালন করে। হয়তো এত বড় অফিসার কথা বলছে বলে এত সম্মান। পুষ্পর মাঝে নেই কোনো ছেলে মানুষই, নেই কোনো চঞ্চলতা। পরিপূর্ণ নারীতে পরিণত হয়ে একজন বিচক্ষণ অফিসারের ভূমিকা পালন করে সে সদা প্রস্তুত। এই এত এত মানুষের সামনে কথা বলতে তার বিন্দুমাত্র সংকোচ হচ্ছে না। বেশ সাফল্যের ভাবে সে তার কথা। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, আর চিনবারই কথা। আমি তো এই এলাকারই মেয়ে। সবাই আমার সফলতার গল্প শুনতে চায়। আমিও আমার সফলতার গল্প বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আসলে আমার কষ্টের চেয়ে সুখের কথা বলতেই বেশি ভালো লাগে।
সফল শব্দটা যেমন আকার ইকার ছাড়াই খুব সহজে উচ্চারণ করা যায়, কিন্তু এই সফল শব্দটা নিজের করে নিতে করতে হয় অক্লান্ত পরিশ্রম। এর পেছনে থেকে যায় হাজারো তিক্ত অভিজ্ঞতা, সাধনা, কষ্ট। আমার সফলতার পেছনেও একটা গল্প আছে, তবে আমি আপনাদের সেই গল্পটা বলবো না, কারণ আমি আমার জীবনে তাদের উপর খুব বেশি কৃতজ্ঞ যারা আমাকে হোঁচট খাইয়েছে, আমাকে আঘাত দিয়েছে, আমাকে কাগজের মতো মুচড়ে ফেলেছে। ওনারা যদি এগুলো না করতো আমি হয়তো সেই সাধারণ মেয়ে পুষ্পই থেকে যেতাম। ওনারাই তো আমাকে অফিসার বানাতে অগ্রসর করে দিয়েছে, মস্তিষ্কের সুপ্ত ভাবনা জাগিয়ে দিয়েছে। আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, যারা আমাকে ভেঙে চুরে ছায়ের মতো উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহর পরিকল্পনা বোধহয় অন্যরকম ছিল, তাই তো তিনি নিজের পরিকল্পনা মোতাবেক কাজ করেছেন। আমার হাজবেন্ড, সে আমার হাজবেন্ড না, সে আমার হিরো, আমার আইডল। আমার সফলতার পেছনে তার অবদান অপরিসীম। ওনার কথা যদি বলা শুরু করি তাহলে কম হয়ে যাবে। সে যদি আমার দিকে তার হাত বাড়িয়ে না রাখতো তাহলে আজকে পুষ্প এই আসনে বসে কথা বলার যোগ্যতাই অর্জন করতে পারত না। এই সফলতা যেমন আমার সৌভাগ্য, তেমনি শিমুলের মতো কাউকে পাওয়াও আমার পরম সৌভাগ্য। আরো নানান কথার মধ্য দিয়ে পুষ্প তার মন্তব্য শেষ করে। অনুষ্ঠান শেষে এমপি অন্তরা পুষ্পকে বারবার ম্যাম ম্যাম বলছে আর সসম্মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিমুলের বুকটা গর্বে ফুটে ওঠে। এই সেই অন্তরা, এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ভাগ্নি, যার সাথে তার আব্বা বিয়ে দেবার জন্য জোর করেছিল। মেয়ে এসিপি হয়েছে এই নিয়েও তাকে বা পুষ্প কাউকেও কম কথা শুনতে হয়নি। আর আজকে এই মেয়ে পুষ্পকে সম্মানের চোখে দেখছে। শিমুলের চিৎকার করে বলতে ইচ্ছে করে, শুনছো পৃথিবী, আমার পুষ্প পেরেছে। আমার পুষ্প অফিসার হয়ে তার কথা রেখেছে, আমার মাথা উঁচু করে দিয়েছে, সবাইকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমার পুষ্প ফালানো না। আমার পুষ্প দামি পুষ্প গাড়িতে বসার পরে একে একে পরিবারের সবাই উঠে বসে। পুষ্প সবাইকে লক্ষ্য করে তার বলা কথাগুলো এই মানুষগুলোকে উদ্দেশ্য করেই বলা। ওনারা সবাই বুঝতেও পেরেছে, কিন্তু চেহারায় নেই কোনো রাগ, নেই ক্ষোভ। সবাই পুষ্পর দিকে তাকিয়ে কি দারুণ ভঙ্গিমায় হাসে। আসলে এই সব হলো টাকার খেলা। আগে টাকা ছিল না, সবাই তুচ্ছ চোখে দেখেছে, আর এখন টাকা আছে, তাই তার বলা বিষাক্ত কথাগুলো মধুর সরাবরের মতো লাগে। পুষ্প আজকাল বেশ বুঝতে পারে যে জীবন ভালো থাকতে গেলে টাকাই সব। তোমার টাকা থাকলে তুমি সবার মন জুগিয়ে চলতে পারবে। যেই না কাউকে আর কিছু দিতে পারবে না, তখনই তুমি খারাপ দুনিয়ার বিশ্রী কথাগুলো তোমার পাপ। মাঝে মধ্যে পুষ্পর ইচ্ছে করে সবাইকে কটু কথা শোনাতে, কিন্তু মন বলে কুকুরের পায়ে কামড় দিয়ে মুখে নোনা লাগানোর ভালো কাজ না। সে আমার সাথে খারাপ আচরণ করেছে বিধায় আমারও যে এমন আচরণই করতে হবে এমন তো কোনো কথা নেই। পুষ্প না হয় চুপ থাকুক, তবে সবাই এই আধিক্যতা তার একদম অসহ্য লাগে। বিষাক্ত সাপের চোখে মধুর আনাগোনা যে বড্ড বেমানান। তবে আমরা বাঙালি, আমরা সব পারি। যাকে লেখাপড়া বন্ধ করার জন্য ঝগড়া করে স্বামীর সমেত বের করে দেওয়া হয়েছিল, তাকেই আজকাল রানীর মর্যাদা দেওয়া হয়। পুষ্পর প্রতি সবার কি স্নেহপূর্ণ চাহনি, আহা কি স্নেহ। বাড়িতে আসার পরে পেশকারা গদগদ গলায় পুষ্পর গুণগান করছে। পুষ্প সোফায় বসে শুভ্রকে কিছু বলছে। পেশকারা আজকাল লাঠি ছাড়া চলাচল করতে পারে না। শুধু লাঠি কেন, যাকে ছাড়া তার একটা মুহূর্ত চলে না সে হচ্ছে রাবেয়া। রাবেয়াকে ছাড়া পেশকারা কিছুই করতে পারে না। সারা জীবন আসমা আসমা করে পেশকারা রাবেয়াকে ভীষণ কষ্ট দিয়েছে। সবকিছুতেই মেয়েকে আগে প্রাধান্য দিয়েছে, রাবেয়াকে একটু সম্মান দেয়নি, না কোনো কথার গুরুত্ব দিয়েছে। পেশকারা নিজের মেয়েকে না ভেবে অন্য বাড়ির মেয়েকে ভাবতেই পারতো না। সব ভালো মন্দ মেয়ের জন্য বরাদ্দ রেখে রাবেয়ার জন্য উচ্ছিষ্ট রেখেই অভ্যস্ত ছিলেন। পেশকারা ভেবেছিলেন শেষ বয়সে তার মেয়ে তাকে দেখবে। এত আদর যত্নে করে মেয়ে বড় করেছেন, এতটুকু আশা তো করাই চায়। কিন্তু ওনার ধারণা পুরো ভুল প্রমাণিত হলো যখন উনি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়েছিলেন। ওঠার শক্তিটুকু ছিল না, বিছানায় মল মূত্র ত্যাগ করতে হতো। তখনও ওনার তেজ সামান্য কমেনি। আসমাকে আসতে বললে সেও আসে, কিন্তু আসে, কিন্তু এই অবস্থায় মায়ের সেবা করতে নারাজ। মায়ের মুখের উপর সোজা
সবটাও বলে দিল। আম্মা, আমার তো নিজের সংসার আছে, আমি সব ফেলে তোমার মুখ সাফ করলে চলবে? কাজের মেয়ে রক্ষা নাও। আসমার কথা শুনে হতমত খেয়ে যায়। অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে মেয়ের দিকে। এই দুর্দিনে মেয়ের মুখে এমন কথা আশা করেনি। সারা জীবন মেয়েকে ভালোবেসে সব করেছে, আর এখন মেয়ে এসব কি বলে? পেশকারা হয়তো ভুলে গিয়েছিল যে বৃদ্ধ বয়সে মেয়ে না, সাধারণত ছেলের বউরাই হাতের খুঁটি হয়। সুতরাং সবার উচিত নিজের মেয়ের মতো পরের মেয়েরও যত্ন নেওয়া। পরের মেয়ের মনে একবার জায়গা করে নিলে তারা নিজের মায়ের থেকেও শাশুড়িকে বেশি আদর, সম্মান, ভালোবাসা দেয়। পেশকারা অসহায় অবস্থায় রাবেয়ার চোখে পড়ে। উনি মানুষ, কোনো জানোয়ার না যে মুখ ফিরিয়ে নিবেন। উনি ঠিকই সেবা করলেন। পেশকার অনুতপ্ত হয়ে রাবেয়ার পা ধরে ক্ষমা চাইলেন। এমন কাজে রাবেয়া হতভম্ব, কিন্তু পেশকারা কেঁদে কেঁদে ঘরভর্তি মানুষের সামনে নিজের সমস্ত দোষ স্বীকার করে নিলেন আর বারবার করো জোর করে ক্ষমা চাইলেন। রাবেয়া ওনার কাজে খেতে দেয়, সব দোষ ভুলে শাশুড়িকে সেবা যত্ন করে সারিয়ে তোলে। তারপর থেকে পেশকারা তারের মতো সোজা হয়ে গেছে। আজকাল রাবেয়ার কথা ছাড়া যেন নিঃশ্বাসও ছাড়ে না। রাবেয়া মনে মনে ভাবে, এই ভালোটা যদি বয়সকালে হতো তাহলে কতই না ভালো হতো। পেশকারা বলল। পুষ্প বোন, পুষ্প মাথা ঘুরে তাকায়। ইদানিং পেশকারা তাকে বোন ছাড়া কথাই বলে না, ডাকে না। এই মহিলা তাকে যা কষ্ট দিয়েছে তা ভুলবার মতো না। ওনাকে দেখলে এমনি মনে পড়ে যায়। কথায় আছে না, সময় চলে যায় কিন্তু সেই সময়ে পাওয়া আঘাতগুলো মন থেকে চলে যায় না। পুষ্প তাকানোতে পেশকারা পড়ল। এমনি কি কইলো বোন? তেমন কিছু না, রাজনৈতিক আলাপ। পেশকারা মাথা নেড়ে বোঝার ভঙ্গিমা করে বলল। পুষ্প বলল, সুইটির কি খবর? পেশকারা উদাস চোখে তাকায়। সুইটির এই নিয়ে 5টা বিয়ে হয়েছে, কিন্তু কোনো ঘরে বেশি দিন থাকতে পারে না। আবার বিয়া দেখাইছে? পুষ্প হাসে। আপনার গুণবতী নাতনি ছিল না বুবু, তার এই হাল মানা যায়? পুষ্পর সাথে ঘরের বাকি সবাই হাসে। আসলে সুইটির মুখ চলে বেশি, তাই তো মুখের উপর তালাকও পায় বেশি। পুষ্পর কথায় পেশকারা বলে, যাজ্ঞা, আমি আর ওরারে নিয়ে মাথা ঘামাই না, যার যার কপাল। দুপুরে খাবার টেবিলে হরেক রকমের তরকারির সমাহার। সবাই পুষ্পকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। পুষ্প চুপচাপ সবার কর্মকাণ্ড দেখে। গরুর মাংস, খাসির মাংস, আরো হরেক রকমের তরকারি টেবিলে শোভা পাচ্ছে। এই গরুর মাংস দেখলে পুষ্প চোখে অনেক বছর আগে দৃশ্যটা চোখে ভেসে ওঠে। আহা, মানুষের ভাগ্য কত পরিবর্তনশীল। এই পরিবর্তনের জন্য দরকার চেষ্টা, ইচ্ছা, জেদ আর কঠোর পরিশ্রম। পরিশ্রমের ছাড়া জীবনের সাফল্য অর্জন করা অসম্ভব। তাই তো পরিশ্রমকে সাফল্যের চাবিকাঠি বলা হয়। পুষ্প তার অতীতের মুখোশধারী মানুষগুলোকে কটু কথা শোনাতে চায় না। আসলে ওনারা তার সাথে যা করেছে সেও এমন বিশ্রী ব্যবহার করতে চায় না। মানুষ স্বার্থপর, স্বার্থ যেখানে আছে সেখানেই সবাইকে পাওয়া যায়। পুষ্প তার আশেপাশের মানুষের স্বার্থপরতা দেখে। অন্যায় তো সবাই করতে পারে, কিন্তু এই দুনিয়ায় শাস্তি পায় কয়জন? আল্লাহ অন্যায়কারীদের অবশ্যই শাস্তি দিবেন। আল্লাহ ফয়সালার জন্যই পুষ্প ধৈর্য ধারণ করে আছে। বিকেলে পুষ্প তার বাবার বাড়ি যায়। এখানেও তার আর শিমুলের খাতির যত্ন বেড়ে গেছে। আজকাল মুন্নির থেকে পুষ্পর কদর বেশি। মুন্নির স্বামীর যা সম্পদ আছে তা কেনার ক্ষমতা আছে পুষ্পর। কথাটা শুনতে অবাক লাগলে সত্যি। পুষ্প আর শিমুলকে তাদের বাসায় নেওয়ার কি চেষ্টা। পুষ্প যাবে না। যাদের মন মানসিকতা এত নিচু তাদের বাসায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আজকে টাকা আছে বলেই সবাই সম্মান দিচ্ছে। যখন টাকা ছিল না তখন সবাই দূর ছাই করেছে। কেন? যাদের টাকা নেই তারা কি মানুষ না? টাকাই কি জীবনের সব? মানুষ এমন কেন? এই দুনিয়ায় টাকার কদর এত বেশি কেন? পলাশের ভার্সিটি থেকে সিলেট বনভোজনে যায়। পলাশ সিদ্ধান্ত নেয় সে আর নিধি, সুব্রব আর সোহাকে নিয়ে ঘুরতে যাবে। শিমুল সিদ্ধান্ত নেয় তারাও সাজেক যাবে। সাজেকে মেঘ উড়ে যাবে, সে তার পুষ্পরানীকে নিয়ে সেই মেঘের উড়াউড়ি দেখবে। যেই ভাবা সেই কাজ। সুব্রবকে পলাশ আর নিধি সাথে রেখে দুজন 4 দিনের ট্যুরে চলেছে। এত বুঝদার একটা ছেলে বাবা মা চলে যাওয়াতে একটুও মন খারাপ করেনি। পুষ্প আর শিমুল সারা রাস্তা গল্প করে পুষ্প পৌঁছে বারান্দায় যায়। খোলা আকাশের এত কাছে দাঁড়িয়ে সুব্রবকে খুব মিস করে। সে সুব্রবকে ফোন দেয়। হ্যালো মা,
সুব্রবের মা ডাক শুনে পুষ্পর মনটা ঠান্ডা হয়। কি করো বাবা? মা, আমরা জাফলন থেকে হোটেলে ফিরছি। তোমরা কি করো? আমরা মাত্র পৌঁছালাম। সুব্রব হেসে বলে। আমাকে মিস করছো তাই না আম্মু? পুষ্প হাসে। ছেলেটা একদম শিমুলের মতো বোঝদার, কিভাবে যেন পুষ্পকে বোঝে যায়। হ্যাঁ বাবা, এত সুন্দর জায়গা, তোমাকে মিস না করে পারছি না। শুভ্র বেশ বড়দের মতো করে বলল। আচ্ছা, ছেলেটাও খুব সুন্দর মা। আমিও তোমাদের মিস করছি। আমাকে নিয়ে ভেবো না, বাবাকে টাইম দাও। বাবা লাভস ইউ। পুষ্প মুচকি হাসে। বাবা লাভস শুভ্রব। জানি মা। পুষ্প মাথা ঘুরিয়ে পাশে শিমুলকে পায়, তারপর শুভ্রের সাথে আরেকটু কথা বলে ফোনটা রেখে দেয়। শিমুলের দিকে না ফিরে বলে, শুভ্রবকে মিস করছি। আমিও। পুষ্প মন খারাপ করে বলল। নিয়ে আসলেই ভালো। পুষ্প, স্বামী স্ত্রী আলাদা সময় কাটানোর দরকার আছে। এতে করে দুজনের মন ভালো থাকে। সারাক্ষণ এই সংসার, বাচ্চা, চাকরি নিয়ে থাকলে মনটা নষ্ট হয়ে যায়। মনের প্রতি অনীহা আসে, প্রিয়জনের প্রতি বিরক্ত লাগে। মাত্র 4 দিন আমরা দুজন পাখির মতো উড়ি, দুজনকে একটু সময় দেই। আরেকবার শুভ্রর আমাদের সাথে থাকবে কেন? পুষ্প মাথা নাড়ে। সব ব্যাপার শিমুল এত সুন্দর করে বোঝায় যে না বুঝে উপায় নেই। শিমুলের কাছে সব সময় পজিটিভ কথা থাকবে, এটা পুষ্পর শক্তি। শিমুল তাকে কখনোই ভেঙে পড়তে দেয় না। শিমুল পেছন থেকে পুষ্পকে জড়িয়ে ধরে, খাড়ি মুখ গুজে নেয়, আস্তে পিষ্টে জড়িয়ে ধরে বলল। কেমন লাগছে পাখি? পুষ্প বিগলিত হাসি। বিয়ের এত বছরও শিমুল বিন্দু পরিমাণ পাল্টায়নি। সেই প্রথমের মতো পাগল প্রেমিকই রয়ে গেছে। আর এই পাগলামি অবুঝপনা গুলোই পুষ্পকে অমূল্য সুখ দেয়। এই সুখটা চাইলে টাকা দিয়ে কেনা নেওয়া সম্ভব না। এই সুখ কেবলমাত্র শিমুলের পাগলামিময় ভালোবাসায় খুঁজে পাওয়া সম্ভব। শিমুল যখন তার জন্য পাগলামি করে তখন তার কি যে ভালো লাগে। শিমুলের সান্নিধ্য এসে পুষ্প নিজের বয়স বলে যায়। আহ্লাদি পাখি হয়ে পাথর কঠিন বুকে নিজেকে বিলিয়ে দেয়। শিমুল পুষ্পর মাথায় চুমু দেয়। পুষ্প নিজেকে শিমুলের প্রশস্ত বুকে বিলিয়ে দিয়ে বলল, হতো সুন্দর, কত সুন্দর! প্রেমে পড়ার মতো সুন্দর। শিমুল প্রকুচকে বলল। শিমুল থাকতে সাজিকের প্রেমে পড়বে কেন? শিমুল কি পুরনো হয়ে গেছে? পুষ্প ফিরে শিমুলের গলা জড়িয়ে ধরে, পায়ের পাতা উঁচু করে শিমুলের নাকের সাথে নিজের নাক আলতো করে ধাক্কা দিয়ে বলল, আমি প্রকৃতির প্রেমে পড়েছি সাহেব, আপনার কি হিংসা হ্যাঁ, ছেলেরা তার বউয়ের মুখে শুধু তার মুগ্ধতার আনাগোনা দেখতে পছন্দ করে। হচ্ছে? তাই হ্যাঁ। আমি তো তোমাতেই মুগ্ধ সারাক্ষণ। শিমুল পুষ্পর কোমরে হাত রেখে মাঝখানের কিঞ্চিত দূরত্ব খুঁচিয়ে দেয়, মুখে বলল, আমিও তোমাতে মুগ্ধ, বারবার প্রেমে পড়তে চাই। এই চোখে আমার সর্বনাশ দেখতে চাই আরো সহস্র বছর। পুষ্প শিমুলের সহজ সাবলীল কথা শুনে অভ্যস্ত। শিমুল পুষ্পর কাছে নিজেকে বইয়ের মতো খুলে দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পুষ্প মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তুমি বর কম, প্রেমিক বেশি। শিমুল ঠোঁট প্রশস্ত করে হাসে। আপনার প্রেমিক আপনার জন্য রুমে কিছু রেখে এসেছে, গিয়ে দেখুন। দেখে পাগল প্রেমিকের তৃষ্ণার্ত মন ঠান্ডা করুন রানী সাহেবা। তো মাথা নাচিয়ে রুমে যায়। শিমুল রিসোর্ট থেকে বেরিয়ে যায়। পুষ্প রুমে এসে বিছানায় একটা লাল শাড়ি পায়, সাথে লাল চুড়ি, শর্ট হাতা, কালো রঙের ব্লাউজ, কালো টিপ, সাথে একটা চিরকুট। পুষ্প উত্তেজিত হাতে চিরকুট হাতে নেয়। প্রথম প্রেমে পড়ার মতো শিহরণ সারা গা ছড়িয়ে যাচ্ছে। চোখের তারায় চাঁদের ঝিকিমিকি উজ্জ্বলতা নিয়ে চিরকুটে চোখ রাখে। প্রণয়িনী, আমার প্রণয়ের মাতাল বাতাস কি তোমাকে ছুঁয়ে যায়? ঠিক আগের মতো? জানি এত বছরের সংসার, এসব বলা খুবই ছেলে মানুষই, কিন্তু আমার যে পাগল প্রেমিক রূপে থাকতেই বেশি ভালো লাগে। ক্ষণে ক্ষণে তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে। লাল নীল বিষ ব্যথায় তোমাকে বিষাক্ত করে দিতে ইচ্ছে করে। তুমি কি বিষাক্ত হতে চাও? লাল শাড়ি দিয়েছি সোনা, শিমুল ফুলের মতোই আজকে লাল হয়ে যাও। ফুলের মতো রাঙানোর দায়িত্ব না হয় আমিই নিলাম। কি শিমুল ফুল সাজবে? সন্ধ্যা পেরিয়ে রাত হয়। চারিদিকে ছিছি পোকা ঢাকে। শিমুল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। ইচ্ছে করে পুষ্পকে তৈরি হতে সময় দিয়েছে, তাই সে একটু দেরি করে এসেছে।
রুমে এসে পুষ্প মুখোমুখি হয়। পুষ্প শিমুলের সামনে এসে লজ্জা পায়। এত বছরেও লজ্জা পাওয়াটা বেমানান হলেও সে লজ্জা পাচ্ছে। শিমুল মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। লাল শাড়িতে পুষ্পকে খুব সুন্দর লাগবে ভেবেছিল, কিন্তু এমন মাতাল করে সুন্দর লাগবে তো কল্পনাও করেনি। পুষ্পর হাত ধরে পড়ল। এত সুন্দর লাগছে, ও মাই গড, আমার হার্ট ফার্ট বন্ধ হয়ে যাচ্ছে। পুষ্প লজ্জা লজ্জা চোখে শিমুলের গভীর চোখে চোখ রাখে। শিমুল ফুলের মতোই সেজেছি, হয়েছে না? শিমুল মনোযোগ দিয়ে দেখে। আস্তে করে তার পুরো ঠোঁটের ভাঁজে পুষ্প লাল রাঙা ঠোঁট আলতো করে ছুঁয়ে দেয়। দহনে দুটো শরীর কেঁপে ওঠে। শিমুল বলিষ্ঠ হাতে পুষ্পর কোমরে 2 হাত দিয়ে ধরে উপরে উঠিয়ে নেয়। হয়েছে, আমি আরেকটু রাঙিয়ে দেই, আরেকটু লাল আভা মেখে দেই, শিমুলের বাণীরূপে আবার আবির্ভাব করে দেই। আজকে নতুন করে শিমুল ফুল ফুটাই। পুষ্প কথা বলে না, বিবশ চোখে শিমুলের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ঝড় হাওয়ার তালে শ্বাস নেয়। শিমুলের এমন আবেদনময়ী আহ্বানে নিজেকে সামলানোর ক্ষমতা তার নেই। চোখের পলকে বুঝিয়ে দেয় সে লাল আভা গায়ে মারতে চায়। শিমুল মুচকি হাসে। এই নারীতেই তার সর্বসুখ। দেহের ভাঁজে প্রতি ভাঁজে যেন সুখের হাতছানি। এত বছরও যেন পুরনো হয় না। আসলে শিমুল পুরনো হতেই দেয় না। নিজের মন মতো পুষ্পকে নিজের সামনে উপস্থাপন করে ভালোবাসায় দেহে মনে নতুনত্ব আনার চেষ্টা করে। সাজিকের ছোট্ট রুমে ভালোবাসাময় টিপটাপ বৃষ্টি পড়ে। একে অপরের মাঝে ডুবে থাকতে চায়। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে শুয়ে আছে। শিমুল শক্ত করে পুষ্পকে জড়িয়ে নেয়। ফিসফিস করে বল, তুমি আমার ফুল, আমার একান্ত ব্যক্তিগত শিমুল ফুল। পুষ্প শিমুলের লোমস বুকে নাক ঘষে। তার জীবনের সবচেয়ে বড় পাওয়া শিমুল। তার জীবনে শিমুলকে বাছাই করার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। শিমুলের আদরে আবেশে বিড়ালের মতো বুকে মিশে পড়ল। তুমি আমার রাজা, আমার শিমুল রাজা, আমার নেতা। বাধা বিপত্তি অভাব কষ্ট সব জয় করে দুজন মানুষ এক হয়। ভয়কে জয় করে জীবন যুদ্ধে সফল হয়, তখন পৃথিবী আসলেই সুন্দর। আর পাশের মানুষরা যদি সত্যিকারে ভালোবাসার মানুষ হয়, তাহলে পৃথিবীর কোনো বাধাই তখন পথ রুখতে পারে না। সব বাধাকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দেওয়া যায়, দেখো আমার এমন একজন আছে যে থাকলে আমি সব পারি। তেমনি পুষ্পর শিমুল আছে, সব ঝড় পেরিয়েও দুজনই সুখী। আমরা সবাই এমন কাউকেই আশা করি যার দিকে তাকালে নিজেকে সুখী ভাবা যায়, যে পাশে থাকলে সব বাধা অতিক্রম করার সাহস পাওয়া যায়। আমরা সবাই এমন একজন মানুষ খুঁজি, নিজেকে এমন কারো কাছে সঁপে দিতে চাই, শিমুলের মতো নিজের করে তার শিমুল ফুল জয় করে নিতে চায়। ভালো থাকুক পৃথিবীর সকল শিমুল পুষ্প। পৃথিবীর সকল মানুষ তাদের মতোই জয় করে নিক ভালোবাসার মানুষকে, যাকে দেখলেই শান্তি লাগে, মন ভরে।